দর্শক, আমন্ত্রণ রাতের বাংলাদেশের আয়োজনের শুরুতেই জানাচ্ছি শিরোনামগুলো। ভারতে এক দশক পর একক সংখ্যাগরিষ্ঠতা হারাচ্ছে বিজেপি। অযোধ্যাও হাতছাড়া। ক্ষমতায় যেতে লাগবে নীতিশ নাইডুকে, যে কোনো মূল্যে সরকার গঠনের ঘোষণা মোদির। বিজেপিকে চ্যালেঞ্জের মুখে ফেলে উজ্জীবিত ভারতের বিরোধী শিবির। হিংসার রাজনীতির বিরুদ্ধে রায় দিয়েছে জনগণ, বললেন রাহুল গান্ধী। বেনজির আজিজরা আওয়ামী লীগের কেউ নয়, বললেন কাদের। সাবেক আইনজীবীকে বাঁচাতে বিদেশ পাঠানো হয়েছে চট্টগ্রামে আলোচনা সভায় ফখরুল। চা শ্রমিকরা আর ভাসমান অবস্থায় থাকবে না, জানালেন প্রধানমন্ত্রী। বাজারজাতকরণে বৈচিত্র্য আনতে বাগান মালিকদের পরামর্শ। এমপিআনার অপহরণ মামলায় তানভীর ভুঁইয়ার স্বীকারোক্তিমূলক জবানবন্দি। মোস্ট ওয়ান্টেড সিয়ামকে ফেরত চায় ভারত। নেপাল থেকে ফিরে জানালো গোয়েন্দা দল। ঢাকা মেডিকেল থেকে আবারও নবজাতক চুরি। সিসি ক্যামেরার ফুটেজ বিশ্লেষণ করে তদন্ত করছে হাসপাতাল কর্তৃপক্ষ ও পুলিশ। দর্শক, এছাড়াও রাতের বাংলাদেশে থাকছে সিন্ডিকেটের কতিপয় সদস্যদের কারণে মালয়েশিয়ায় কর্মী প্রেরণে অনিয়ম। অভিযোগ, সাধারণ রিক্রুটিং এজেন্সিদের অনিয়ম হয়নি, দাবি বায়রা সভাপতির। দায় পেলে ব্যবস্থা, জানালেন প্রতিমন্ত্রী। দর্শক, এতক্ষণ শিরোনাম দেখছিলেন, আপনাদের সঙ্গে আছি আমি আহমেদ রেজা। এবার জানাবো বিস্তারিত। ভারতে এক দশক পর অবসান ঘটতে চলেছে একদলীয় শাসনের। লোকসভা নির্বাচনে একক সংখ্যাগরিষ্ঠতা হারাচ্ছে ক্ষমতাসীন বিজেপি। তবে সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে দলটির নেতৃত্বাধীন জোট এনডিএ। টাইমস অব ইন্ডিয়ার তথ্য অনুসারে প্রাথমিক ফলাফলে 294 আসনে এগিয়ে এনডিএ। সরকার গঠনের জন্য দরকার 272 আসন। এবার 400 আসন পাওয়ার লক্ষ্য ঠিক করেছিল নরেন্দ্র মোদীর জোট। বুথ ফেরত জরিপেও ইঙ্গিত ছিল 350-র বেশি আসন পাবে তারা। তবে জরিপকে ভুল প্রমাণ করে চমক দেখিয়েছে কংগ্রেসের নেতৃত্বাধীন জোট ইন্ডিয়া। রাহুল গান্ধীর নেতৃত্বে প্রচার চালানো ইন্ডিয়া জোট এখন পর্যন্ত এগিয়ে 232 আসনে। পশ্চিমবঙ্গ, তামিলনাড়ু, কেরালা, পাঞ্জাব ও মহারাষ্ট্রে বড় ব্যবধানে জয় পেয়েছে বিরোধী জোট। বিজেপির শক্ত ঘাঁটি উত্তরপ্রদেশেও বেশি আসন পেয়েছে তারা। 6 সপ্তাহ ধরে ভোটাভুটির পর মঙ্গলবার স্থানীয় সময়ে সকাল 8টায় শুরু হয় গণনা। গত 19 এপ্রিল শুরু হয় সবচেয়ে বড় গণতান্ত্রিক দেশের ভোট মহাযজ্ঞ। 7 ধাপের নির্বাচনের ভোটাভুটি শেষ হয় 1 জুন। দর্শক, বিস্তারিত জানাতে কলকাতা থেকে যুক্ত রয়েছেন আমাদের সহকর্মী সুকান্ত চট্টোপাধ্যায়। তার মাধ্যমে জানাবো আপনাদেরকে বিস্তারিত। সুকান্ত, একটু বিস্তারিতই জানাবেন আমাদের। ভোট গণনার তো অনেক সময় পার হলো, এখন পর্যন্ত কয়টি আসনের নিশ্চিত ফলাফল পাওয়া গেল এবং বিজেপি তো একক সংখ্যাগরিষ্ঠতা পাচ্ছে না, সেটি মোটামুটি নিশ্চিত হয়ে গেছে। সেক্ষেত্রে কেমন সরকার গঠন হতে পারে, রাজনৈতিক কিংবা নির্বাচন বিশ্লেষকরা কেমনটি জানাচ্ছেন সেখান থেকে? দেখুন, প্রথমেই বলে রাখি যে এখন ভারতীয় সময় প্রায় রাত 9:30। সেখানে দাঁড়িয়ে বিজেপি এখনো পর্যন্ত 293টি আসনে, অর্থাৎ বিজেপি জোট যেটা ইন্ডিয়া, তারা এগিয়ে রয়েছে। এবং ইন্ডিয়া জোট 232টি এবং অন্যান্যরা 18টি। এই এনডিএ জোটের মধ্যে বিজেপি কেবলমাত্র 241টি এবং কংগ্রেস 99টি আসনে এগিয়ে রয়েছে। আর পশ্চিমবঙ্গের ক্ষেত্রে হচ্ছে 42টা আসনের মধ্যে 29টিতে তৃণমূল কংগ্রেস তারা এগিয়ে রয়েছে এবং বিজেপি এগিয়ে রয়েছে 12টিতে, কংগ্রেস একটিতে। এই যে সর্বসাকুল্যে যে চিত্রটি আমরা পেয়েছি, এই চিত্রের মধ্যে যেটা পরিষ্কার যে যে হাওয়া বিজেপির উঠেছিল, অর্থাৎ নরেন্দ্র মোদী, অমিত শাহ, তারা যে প্রচার করেছিলেন, বারবার এসেছিলেন, প্রায় শতাধিক সভা করেছিলেন, তার কোনোটাই কিন্তু সেরকম কাজে আসেনি। তার কারণ বারাণসীতে বিজেপি, তিনি প্রধানমন্ত্রী, দেশের প্রথম নাগরিক, তিনি প্রায় লক্ষাধিক, মাত্র 1 লক্ষের কিছু বেশি ভোটে জিতেছেন। অথচ পশ্চিমবঙ্গের মাটি শুধু নয়, অন্যান্য রাজ্যের থেকেও কিন্তু অন্যান্য যারা দলের যারা সাংসদ নির্বাচিত হয়েছেন, 3 লক্ষ 4 লক্ষ ভোটে হচ্ছে তারা জয়ী হয়েছেন। তাদের জয়ের ব্যবধানটা এতটাই। এই এর থেকে কিন্তু পরিষ্কার যে মোদিজির কিন্তু যে গ্রহণযোগ্যতা, সেটা কিন্তু তাদের যে নির্বাচনী যেটা প্রচার ছিল বা তাদের নীতিমালা ছিল,
সেই নীতিমালা কিন্তু ভারতবর্ষের মানুষ সেরকম ভাবে নিতে পারেনি। আর এই আজকের যে নির্বাচনের যে ফলাফল দেশ জুড়ে সেটা কিন্তু পরিষ্কার। এবার আসি এই ইন্ডিয়া জোটের বিষয়। ইন্ডিয়া জোটের বিষয় কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু অনেকটা এগিয়ে রয়েছে, তার কারণ তিনি একাই প্রায় ৩০টার কাছাকাছি কিন্তু তারা আসন জয়লাভ করতে চলেছে। স্বাভাবিকভাবে ইন্ডিয়া জোটের উপরে তার কিন্তু একচ্ছত্র অধিকার থাকছে। বাকি যারা দল রয়েছে মূলত কংগ্রেস এবং যারা দক্ষিণ ভারতের বেশ কিছু দল রয়েছে, পূর্ব ভারতের বেশ কিছু দল রয়েছে, প্রত্যেকেই কিন্তু এই মমতা বন্দ্যোপাধ্যায়ের দিকে তাকিয়ে আছেন যে তিনি কি সিদ্ধান্ত নেয়, অর্থাৎ কাকে প্রধানমন্ত্রী নির্বাচিত করেন। যদিও প্রধানমন্ত্রী নির্বাচিত অর্থাৎ পদপ্রার্থীর নাম ইতিমধ্যেই মল্লিকার্জুন খাড়গে কংগ্রেসের সর্বভারতীয় সভাপতি তিনি ঘোষণা করেছেন যে রাহুল গান্ধী হচ্ছে তাদের প্রজেক্টেড প্রাইম মিনিস্টার। সেক্ষেত্রে দাঁড়িয়ে নরেন্দ্র মোদী কিন্তু ঘাড়ে নিঃশ্বাস ফেলছে ইন্ডিয়া জোটের যে প্রাপ্ত যে সংখ্যা, অর্থাৎ সাংসদের সংখ্যা, সেই সংখ্যা। সুতরাং বাকি যে কিছু আছে যারা আদার্স 18, এই 18 সংখ্যা এবং অন্যান্য সংখ্যা তারা যদি ইন্ডিয়া জোটের সাথে যুক্ত হয় তাহলে কিন্তু মোদী সরকার কিন্তু গঠন করা খুব কঠিন। সেই খবরের বিস্তারিত আপনার মাধ্যমে জানছিলাম। ধন্যবাদ সুকান্ত আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। বিজেপি নেতৃত্বাধীন এনডিএ জোটকে সরকার গঠন করতে হলে নির্ভর করতে হবে রাজ্যভিত্তিক দলগুলোর উপর। এক্ষেত্রে নরেন্দ্র মোদীর প্রধানমন্ত্রিত্ব নির্ভর করছে বিহারের নীতিশ কুমার এবং অন্ধ্রপ্রদেশের চন্দ্রবাবু নাইডুর উপর। এরই মধ্যে এই দুই নেতার সাথে সাক্ষাৎ করেছে বিজেপির প্রতিনিধি দল। বিশেষ করে আগে একাধিকবার জোট বদল করায় নীতিশ কুমারকে নিয়ে অস্বস্তিতে রয়েছে বিজেপি। সংখ্যাগরিষ্ঠতা না পেলেও ছোট দলগুলোর সাথে আলোচনা করছে কংগ্রেসের নেতৃত্বাধীন জোট ইন্ডিয়াও। বুথ ফেরত জরিপের সভাভাস পাল্টে গেছে। একের পর এক আসনে সাফল্য আসায় তাই উল্লাস কংগ্রেস শিবিরে। চমক দেখানোর সফলতায় উজ্জীবিত বিরোধী নেতাকর্মীরা। আমি সবার আগে ধন্যবাদ দিতে চাই আমার এলাকার ভোটারদের। তারা আমার উপর ভরসা রেখেছেন, আস্থা রেখেছেন। এবার প্রচারণার শুরু থেকেই বিজেপি স্লোগান ছিল আপ কি বার 400 পার। বুথ ফেরত জরিপেও ইঙ্গিত ছিল 350-র বেশি আসন পাবে এনডিএ। তবে মঙ্গলবার সকালে ভোট গণনা শুরুর পর পাল্টে যেতে থাকে চিত্র। কাঙ্ক্ষিত 400 লক্ষ্যমাত্রা পূরণ তো দূরের কথা, 300 আসনও পাচ্ছে না ক্ষমতাসীনরা। দলীয়ভাবে একক সংখ্যাগরিষ্ঠতা হারিয়েছে বিজেপি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে আমরাই আবারও জয়ী হব, এই বিষয়ে কোনো সন্দেহ নেই। যতগুলো আসনে আমরা এগিয়ে তা সরকার গঠনে যথেষ্ট। ফলে সরকার গঠনের জন্য জোট সঙ্গীদের ওপর নির্ভর করতে হচ্ছে নরেন্দ্র মোদীর দলকে। এক্ষেত্রে সবচেয়ে বেশি আলোচনায় বিহারের নীতিশ কুমারের দল, জনতা দল এবং অন্ধ্রপ্রদেশের চন্দ্রবাবু নাইডুর টিডিপি। ভোট গণনা চলাকালে এই দুই নেতার দ্বারস্থ হয়েছে বিজেপি। এরই মধ্যে চলছে দল দুটিকে খুশি রাখার প্রক্রিয়া। কারণ এনডিএ জোটের অংশ হলেও নাইডু ও নীতিশের অবস্থান নিয়ে শঙ্কা রয়ে গেছে বিজেপিতে। এর আগে ইন্ডিয়া জোটের সাথে গাঁটছড়ার ঘোষণা দিয়েছিলেন নাইডু। অন্যদিকে গেল বছরে নীতিশ ছিলেন কংগ্রেস নেতৃত্বাধীন জোটে। দুই নেতা ফের মত পাল্টালে পাল্টে যেতে পারে সমীকরণ। অবশ্য এখন পর্যন্ত তাদের অবস্থান নরেন্দ্র মোদীর পক্ষেই। এদিকে জোটের পরিধি বাড়াতে পাল্টা উদ্যোগ চলছে কংগ্রেস নেতৃত্বাধীন জোটের। এরই মধ্যে জোটের বৈঠকের প্রক্রিয়া চলছে। ভারতীয় গণমাধ্যমগুলো বলছে বাড়তে পারে ইন্ডিয়া জোটের পরিধি। মীর মুশফিকা হাসান, যমুনা নিউজ। এদিকে নির্বাচনের ফলাফল ঘোষণার পর প্রথমবারের মতো ভাষণ দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বিজেপির কেন্দ্রীয় কার্যালয়ে এই ভাষণ দেন মোদী। শুরুতেই ভোটারদের ধন্যবাদ জানিয়েছেন তিনি। বলেন, ভারতের গণতন্ত্র প্রতিষ্ঠা এবং চর্চার সবচেয়ে বড় ভূমিকা রেখেছেন দেশটির সাধারণ মানুষ। এ সময় মোদী তৃতীয়বারের মতো সরকার গঠনে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন। বলেন, যে কোনো মূল্যে আবারও সরকার গঠন করবে বিজেপি। এর পাশাপাশি মোদী তার বক্তব্যে বিজেপি সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ডের কথাও তুলে ধরেন। लगातार तीसरी बार সরকার গঠনের জন্য আমরা দৃঢ় প্রতিজ্ঞ। বহু বছর পর টানা তৃতীয় মেয়াদে সরকার গঠন করতে চলেছি আমরা। এটা সম্ভব হয়েছে কারণ মানুষ আমাদের উপর আস্থা রেখেছে। দেশের জনগণকে ধন্যবাদ জানাই এই নির্বাচনের অংশীদার হওয়ার জন্য। आभारी हैं। ভারতের লোকসভা নির্বাচনে আলোচিত অযোধ্যাতেই হারল বিজেপি। এলাকাটিতে নির্বাচনের আগে বেশ জমকালো আয়োজনে রাম মন্দির উদ্বোধন করে আলোচনার জন্ম দিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। লোকসভা নির্বাচনে সেই অযোধ্যাতেই ধরাশায়ী হয়েছে বিজেপি প্রার্থী, যা ক্ষমতাসীনদের জন্য বিব্রতকর হিসেবে দেখা হচ্ছে। এদিকে আসনটিতে হেরে বিরোধীদেরও কটাক্ষের শিকার হতে হচ্ছে মোদীর দলকে।
চলতি মাসের জানুয়ারিতে অযোধ্যায় আলোচিত রাম মন্দিরের জমকাল উদ্বোধন করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ৭,০০০ অতিথির উপস্থিত হওয়া সেই আয়োজন নিয়ে আলোচনা সমালোচনা কম হয়নি। ১৯৯২ সালে ভেঙে ফেলা বাবরি মসজিদের স্থানে রাম মন্দির তৈরি নিয়ে এমনিতেই রয়েছে বিতর্ক, ক্ষোভ রয়েছে মুসলিমদের মাঝে। তাই ভোটের আগে প্রধানমন্ত্রীর তড়িঘড়ি মন্দির উদ্বোধন নিয়ে অভিযোগ ওঠে ধর্মকেন্দ্রিক রাজনীতির। দল হিসেবে বিজেপির উত্থানের পেছনেও অযোধ্যার ভূমিকা রয়েছে বলে মনে করেন রাজনৈতিক বিশ্লেষকরা। সেই অযোধ্যাতে এবার ভরাডুবি হলো বিজেপির প্রার্থী লাল্লু সিংয়ের। ফৈজাবাদ নামের এই আসনে সমাজবাদী পার্টির প্রার্থী অবধেশ প্রসাদের কাছে ধরাশায়ী হয়েছেন তিনি। বিরোধীদের ব্যাপক উত্থানে এবার এমনিতেই বেশ চাপে নরেন্দ্র মোদীর বিজেপি। তার মধ্যে অযোধ্যায় হার তাদের অস্বস্তি আরো বাড়িয়েছে। इतना जब्ती करने का बाद भी इंडिया जीता है और मोदी हारा है। आप देखिए जो अयोध्या लेके ऐसा कांड किया है, अयोध्या में हारा है। গত ২ মেয়াদে বিজেপির এই লাল্লু সিংই ছিলেন অযোধ্যার এমপি। যে প্রদেশে অবস্থিত অযোধ্যা, সেই উত্তরপ্রদেশে ২০১৯ সালে বিজেপি পেয়েছিল ৬২ আসন। এবার সেখানেও আসন হারাতে হচ্ছে দলটিকে। মোস্তফা মাহমুদ, যমুনা নিউজ। নির্বাচনে কংগ্রেসের শক্ত প্রতিদ্বন্দ্বিতার মুখে পড়লেও নরেন্দ্র মোদীর বিজেপিকে বাঁচিয়ে দিয়েছে ৭টি রাজ্য। এসব রাজ্যে দলটির নেতৃত্বাধীন জোট এনডিএর একচেটিয়া অবস্থান গড়ে দিয়েছে বড় পার্থক্য। বিহার, দিল্লি, গুজরাট, আসাম, অন্ধ্রপ্রদেশ, মধ্যপ্রদেশ ও উড়িষ্যা এই ৭ রাজ্যের ১৪০ আসনেই এগিয়ে এনডিএ। বিপরীতে কংগ্রেসের জোট ইন্ডিয়া এগিয়ে কেবল ১৬টিতে। সব মিলিয়ে ৬০-এর মতো আসনে এগিয়ে থাকা বিজেপি জোট এই ৭ রাজ্যে এগিয়ে শতাধিক আসনে। ফলে অনেক রাজ্যে কংগ্রেসের কাছে ধরাশয়ী হলেও মোট ব্যবধানে বেশ এগিয়ে রয়েছে বিজেপি। গেল ১০ বছরের দাপুটে রাজনীতির পরও মোদি ম্যাজিকে ধস দেখল চলতি লোকসভা নির্বাচন। ফিকে গেরুয়া রঙে তাই যেন ম্লান বিজেপি। জয়ের পথে থাকার পরও পরাজয়ের স্বাদই যেন পাচ্ছে ক্ষমতাসীনরা। আর একমাত্র কারণ হিসেবেও দাঁড় করানো হচ্ছে নরেন্দ্র মোদীর নীতিকে। বিরোধী নেতাদের অভিযোগ, ধর্মীয়, রাজনীতি, দুর্নীতিসহ নানা কারণেই মোদীকে চায় না ভারতের সাধারণ মানুষ। দাপুটে রাজনীতি, বলিষ্ঠ নেতৃত্ব আর প্রভাবের কারণে গেল ১০ বছরে নরেন্দ্র মোদী হয়ে উঠেছিলেন মহীরুহ। প্রশাসন আর সরকার সবই যেন উজ্জীবিত হয়েছিল মোদী ম্যাজিকে। অথচ সেই প্রবল প্রতাপশালী ইমেজই যেন মুখ থুবড়ে পড়ল ১৮তম লোকসভা নির্বাচনে। প্রশ্ন উঠেছে, কেন এবার রং ছড়াতে ব্যর্থ হলো মোদি ম্যাজিক? বেকারত্ব হ্রাস, দারিদ্র্য নির্মূল, পাচার হওয়া অর্থ ফেরত কিংবা কৃষকদের উন্নয়নের মতো অনেক প্রতিশ্রুতি ২ মেয়াদে পূরণ করতে পারেননি মোদি। বিভিন্ন ব্যবসায়িক প্রতিষ্ঠানের সাথে তার সরকারের ঘনিষ্ঠতার বিষয়টিও আলোচিত হয়েছে বারবার। এমনকি চীনের কাছে সীমান্ত এলাকা হারানোর বিষয়টি নিয়েও বিপাকে পড়তে হয় মোদিকে। বলা হয়ে থাকে, ভারতীয়দের ধর্মীয় আবেগকে মোদির মতো কাজে লাগাতে পারেননি অন্য কোনো নেতা। গেল ১০ বছরে অনেক কিছু না পারলেও ধর্মভিত্তিক কট্টরপন্থা আর বিভাজনের নীতিতে সফল মোদি। হিন্দুত্ববাদী প্রচারণায় ঢাকা পড়ে গেছে তার অন্য সব ব্যর্থতা। তার সরকারের জাতীয়তাবাদী বার্তা ভারতের সংখ্যালঘু মুসলিমদের বিরুদ্ধে হিন্দু উগ্রবাদীদের উস্কে দিয়েছে বারবার। গোমাংস নিষিদ্ধ কাণ্ডে যেমন সমালোচনা হয়েছে, তেমনি আলোচনা এসেছে ধর্মীয় অসহিষ্ণুতার ইস্যুটিও। বিরোধী নেতারা বলছেন, এসব কারণেই মোদিকে চাইছে না সাধারণ মানুষ। सिर्फ एक राजनीतिक दल के खिलाफ नहीं लड़ी थी। শুধু বিজেপির বিরুদ্ধেই নয়, সিবিআই, ইডি কিংবা বিচার বিভাগের মতো রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধেও আমাদের লড়াই করতে হয়েছে। নরেন্দ্র মোদী আর অমিত শাহ এসব প্রতিষ্ঠান নিজেদের স্বার্থে ব্যবহার করেছে, কিন্তু জনগণ ব্যালটের মাধ্যমে এই দুঃশাসনের বিরুদ্ধে রায় দিয়েছে। इंटेलिजेंस एजेंसीज किसका गेन हुआ है? देश का गेन हुआ है। हम तो कहा था देश रहने दो, मोदी को जाने दो। बिजनेसमैन के ऊपर इतना टॉर्चर। कल आपने देखा है शेयर मार्केट में क्या हुआ, कौन किया है? बीजेपी किया है। रुपया किसका है? बीजेपी का, जान पहचान का आदमी का है। এর পাশাপাশি বিজেপির ধাক্কার পেছনে বিরোধী জোটের ঐক্যবদ্ধ প্রচেষ্টা রয়েছে বলে মত বিশ্লেষকদের। বিশেষ করে পশ্চিমবঙ্গে মমতা ব্যানার্জি, উত্তরপ্রদেশের সমাজবাদী নেতা অখিলেশ যাদবের মতো নেতারা রেখেছেন গুরুত্বপূর্ণ ভূমিকা। মীর মুশফিকা হাসান, যমুনা নিউজ।
দর্শক, এবার জানাচ্ছি অন্যান্য খবর। সাবেক পুলিশ প্রধান বেনজির আহমেদের বিচার করার সৎসাহস প্রধানমন্ত্রীর আছে, এমন মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। দুপুরে তেজগাঁয়ে ঢাকা জেলা কার্যালয়ের মহানগর উত্তর আওয়ামী লীগের প্রতিনিধি সভায় ওবায়দুল কাদের বলেন, বেনজির আওয়ামী লীগের লোক নয়, সিনিয়রিটি এবং যোগ্যতার ভিত্তিতেই তিনি আইজিপি হয়েছেন। দায়িত্ব পেয়ে যদি অপকর্ম করে তার বিচার হবে বলেও জানিয়েছেন ওবায়দুল কাদের। সুজন ও টিআইবি বিএনপির বি টিম কিনা সেই প্রশ্ন রেখেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। বলেছেন, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি এবং মূল্যস্ফীতি নিয়ে সরকার শঙ্কিত রয়েছে। ওবায়দুল কাদের সবাইকে ধৈর্য ধরার পরামর্শ দিয়েছেন। বেনজির আমাদের দলের লোক নয়, সিনিয়রিটি মেধা নিয়ে সে আইজিপি হয়েছে, আমরা তাদের বানাইনি। এখন ভেতরে তারা যদি কোনো অপকর্ম করে, এইটা যখন সরকারের কাছে বিষয়টি আসে, তখন এদের বিচার করার সৎসাহস শেখ হাসিনার সরকারের। বেনজির আহমেদ ও আজিজের মতো বহু মাফিয়া তৈরি করেছে আওয়ামী লীগ সরকার, এমন অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, তারাই দেশটাকে গিলে খাচ্ছে। বিকেলে বন্দরনগরীর আইবি মিলনায়তনে চট্টগ্রাম ফোরাম আয়োজিত আলোচনা সভায় এই অভিযোগ করেছেন তিনি। সাবেক আইজিপিকে বাঁচাতে সরকার গোপনে তাকে দেশের বাইরে পাঠিয়ে দিয়েছে বলে অভিযোগ মির্জা ফখরুলের। বলেন, লুটেরাদের হাতে পড়ে দেশের অবস্থা আজ ভয়াবহ। গণতন্ত্র নেই, মানবাধিকার নেই, নিরাপত্তা নেই। 15 বছর ধরে অবৈধভাবে ক্ষমতায় বসে আছে বিনা ভোটের সরকার। নিজেদের অস্তিত্ব রক্ষার জন্যই রাজপথে নেমে দানবীয় সরকারকে পরাজিত করতে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপি মহাসচিব। বলতে লজ্জা হয় যে আমার পুলিশ বাহিনীর সাবেক প্রধান তার বিরুদ্ধে প্রতিদিন পাতায় পাতায় হাজার হাজার দুর্নীতির খবর বেরোচ্ছে। আর দেখেন এই সরকার কি করছে, ওই চোরকে, ওই ডাকাতকে তারা বাঁচাবার জন্য গোপনে তাকে পাচার করে দিয়েছে। শ্রমিকদের প্রতি আরও যত্নবান হতে চা বাগান মালিকদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। চা বাগানের কোনো শ্রমিক আর ভাসমান অবস্থায় থাকবে না বলেও আশ্বস্ত করেছেন তিনি। সকালে জাতীয় চা দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে এসব কথা বলেন প্রধানমন্ত্রী। চা বাজারজাতকরণের ক্ষেত্রে বৈচিত্র্য আনতে মালিকদের প্রতি পরামর্শ দিয়েছেন সরকার প্রধান। দেশে বর্তমানে 168টি বৃহৎ ও 8000-এর বেশি ক্ষুদ্র চা বাগান রয়েছে। এসব চা বাগান থেকে গেল বছর উৎপাদন হয়েছে 102.92 মিলিয়ন কেজি চা। ওসমানী স্মৃতি মিলনায়তনে চতুর্থ জাতীয় চা দিবসের আনুষ্ঠানিকতায় যোগ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। চা রপ্তানিতে শীর্ষ ব্র্যান্ড হিসেবে সিলন রপ্তানি এই শিল্পে অবদান রাখা 8 ক্যাটাগরিতে বাগান ও উৎপাদনকারী প্রতিষ্ঠানকে দেয়া হয় জাতীয় চা পুরস্কার 2024-এর সম্মাননা। অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন, দেশের অভ্যন্তরে চা উৎপাদনের পাশাপাশি রফতানিও বৃদ্ধি পাচ্ছে। তাছাড়া তুলসী, আদা, লেবু, তেজপাতা, এলাচি, লং, দারচিনি, আমরা তো বিভিন্ন কিছু দিয়েই চা বানাই। তো এই চাগুলো যদি প্যাকেটজাত করা যায়, অর্থাৎ আমি এটা বলবো যারা চা মালিক এবং ব্যবসায়ী আছেন, বিশেষ করে মালিকদের বলবো যে আপনারা ভ্যালু এডেড করেন। এই যে বাল্কে চা বিক্রির থেকে যদি ভ্যালু এডেড করেন, তাহলে আপনারা কিন্তু আরো ভালো দাম পাবেন। চা শিল্পকে বেগবান করতে শ্রমিকদের প্রতি যত্নবান হতে মালিকদের আহ্বান জানান প্রধানমন্ত্রী। এদের কিন্তু এই মাটিতে এখনো জায়গা নাই যেখানে তারা আপন ভূমি হিসেবে বিবেচনা করতে পারে, অর্থাৎ তার এখানে কোথাও একটা পা রাখার জায়গা নেই। তার জন্য একটা ফ্লোটিং, ভাসমান। কিন্তু এই ভাসমান থাকবে কেন? আমাদের কোনো নাগরিক ভাসমান থাকবে না। আমরা যেটা সিদ্ধান্ত নিয়েছি, সকল ভূমিহীন, গৃহহীন তাদেরকে ঘর করে দিচ্ছি। ইনশাল্লাহ এই চা শ্রমিকরাও এরকম ভাসমান থাকবে না, সেটা বলে যাচ্ছি। এর জন্য যা করার করব। অনুষ্ঠানে প্রতীকী হিসেবে প্রধানমন্ত্রীর হাতে তুলে দেওয়া হয় গোল্ডেন বেঙ্গল চা। আলোচনা পর্ব শেষে প্রধানমন্ত্রী উদ্বোধন করেন চা মেলা, যেখানে নিজেদের পণ্য তুলে ধরেন দেশীয় বিভিন্ন চা কোম্পানি। ভাস্কর ভাদুরী, যমুনা নিউজ, ঢাকা।
দুর্নীতির অভিযোগ খণ্ডাতে ৬ জুন কি দুদকে হাজির হচ্ছেন সাবেক আইজিপি বেনজির আহমেদ। দুদক কমিশনার বলেছেন, নির্ধারিত দিনে বেনজির হাজির না হলে তার কোনো বক্তব্য নেই বলে ধরে নেওয়া হবে। এরপর আইনি প্রক্রিয়া মেনেই তার বিরুদ্ধে ব্যবস্থা নেবে দুদক। প্রায় প্রতিদিনই বেরিয়ে আসছে সাবেক আইজিপি বেনজির আহমেদের সম্পদের তথ্য। এরই মধ্যে দুদক জব্দ করেছে তার সম্পদের বড় অংশ। কিন্তু সম্পদ জব্দ হওয়ার আগেই পরিবারসহ বিদেশ চলে গেছেন সাবেক আইজিপি বেনজির আহমেদ। যদিও সাবেক এই পুলিশ প্রধানকে আগামী ৬ জুন দুদকে সশরীরে হাজির হতে তলব করা হয়েছে। ৯ জুন ডাকা হয়েছে তার স্ত্রী ও ২ মেয়েকে। এ অবস্থায় অবৈধ সম্পদ অর্জনের বিষয়ে ব্যাখ্যা দিতে দুদকে তার সশরীরে হাজির হওয়া নিয়ে প্রশ্ন উঠেছে। তার সুযোগ আছে, সে একবার সময় চেতে পারবে এবং কমিশন তাকে ১৫ দিন সময় দিতে পারবে। এই এখতিয়ার কমিশনের আছে। ১৫ দিন পরেও যদি সে না আসে তাহলে ধরে নিতে হবে তার কোনো বক্তব্য নেই। তখন রেকর্ডপত্র দেখে তার বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হলে প্রমাণ হবে, প্রমাণিত না হলে অব্যাহতি পাবে। দুদক বলছে, বক্তব্য না দিলে আইন অনুযায়ী তার ও পরিবারের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। পদ্ধতি মোতাবেক যা যা করার আমরা সবই করতেছি, আমরা বসে আছি না। প্রচুর সম্পত্তি তো হিসাবপত্র করে আয়ও তার দায়িত্ব আছে। ইও যে অনুসন্ধান কর্মকর্তা, তার অধিকার আছে, সে দেখেছে। কমিশন শুধু ইও নিয়োগ করে, কাজে কোনো ইন্টারফেয়ার করে না। জানা গেছে, বেনজির আহমেদের দুদকে হাজিরার আর একদিন থাকলেও তিনি সময় বৃদ্ধির কোনো আবেদন করেননি। রাজীব আহমেদ, যমুনা নিউজ, ঢাকা। আলোচিত এমপি আনার হত্যায় জড়িত সিয়ামকে আটকের কথা মৌখিকভাবে জানিয়েছে নেপালের পুলিশ। তদন্ত শেষে ঢাকায় ফিরে ডিএমপির অতিরিক্ত কমিশনার হারুনুর রশিদ জানিয়েছেন, মোস্ট ওয়ান্টেড সিয়ামকে নেপালের কাছে ফেরত চেয়েছে ভারত। এদিকে ঢাকায় দায়ের করা এমপি আনার অপহরণ মামলায় আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে তানভীর ভূঁইয়া। পরে তাকে কারাগারে পাঠানো হয়। হত্যার অন্যতম অভিযুক্ত সিয়াম নেপালে গ্রেপ্তার হয়েছে বলে সে দেশের পুলিশ মৌখিকভাবে জানিয়েছিল ঢাকার গোয়েন্দাদের। হত্যার পর শাহিনের মতো সিয়ামও গা ঢাকা দিয়েছিল নেপালে। হত্যার আগে নেপালের বিভিন্ন হোটেলে সিয়াম সহ অন্যদের অবস্থানের তথ্য পেয়েছেন গোয়েন্দারা। সেটা যাচাই বাছাই করতে ঢাকা থেকে হারুনুর রশিদের নেতৃত্বে ৪ সদস্যের দল গিয়েছিল নেপালে। জিহাদ এবং সিয়াম বিভিন্ন জায়গাগুলিতে আলামত নষ্ট করা, আলামতকে বিভিন্ন জায়গায় ফেলে দেওয়া, ডিসপোজ করা, এই কাজটা করার, সে বিভিন্ন গাড়ি সংগ্রহ, গাড়ি থেকে বিভিন্ন গাড়িতে পরিবর্তন করা, এই সবগুলি কাজ সিয়াম সে কাজটি করেছেন। সেও সেখানে মানে বিশেষ করে তদন্তকারী কর্মকর্তাদের দৃষ্টিভঙ্গি চেঞ্জ করার জন্য সে ওই মুজাফফরাবাদ বিহারে গিয়ে সে 4টা সিমে 4টা রিং দিয়ে সে কিন্তু আবার ইলিগেল হয়ে সে আবার কাঠমান্ডু চলে। নেপাল, বাংলাদেশ বা ভারত যে দেশের কাছে সিয়ামকে ফেরত দিক তাতে তদন্তের কোনো প্রভাব ফেলবে না বলে জানান ডিএমপির অতিরিক্ত কমিশনার। আমরা যে এক এবং অভিন্ন লক্ষ্য নিয়ে আমরা 2 দেশের তদন্তকারী কর্মকর্তারা কাজ করছি। আমাদের কথা হলো, এটা যদি মোস্ট ওয়ান্টেড হিসাবে যদি কাঠমান্ডু কর্তৃপক্ষ যদি, যেহেতু তাদের সাথে ইন্ডিয়ার সাথে একটা তাদের এক্সট্রাডিশন ট্রিটি রয়েছে, যদি তারা সেই হিসাবে যদি তারা তাদেরকেও দিয়ে দেয় অথবা আমাদেরকেও দিয়ে দেয়, সেক্ষেত্রে বাংলাদেশ এবং ইন্ডিয়ার তদন্ত করার ক্ষেত্রে কোনো সমস্যা হবে না। এদিকে এমপি আনার হত্যায় জড়িত আসামি তানভীর স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন আদালতে। ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট তোফাজ্জল হোসেন তার জবানবন্দি গ্রহণ করেন। এর আগে সোমবার একই মামলার আসামি শিলাস্তি রহমান আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। সৌরভী সায়দা, যমুনা নিউজ, ঢাকা। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে কন্যা নবজাতক চুরির অভিযোগ করেছেন শিশুটির বাবা শরীফুল ইসলাম। ২১২ নম্বর ওয়ার্ড থেকে সদ্য জন্ম নেওয়া শিশু চুরির বিষয়ে হাসপাতাল কর্তৃপক্ষ এবং শাহবাগ থানা পুলিশ তদন্ত শুরু করেছে। মঙ্গলবার দুপুর ১:৩০ থেকে ২টার ভিতরে এই বাচ্চা চুরি হয়েছে বলে জানিয়েছে বাবা শরীফুল ইসলাম। তিনি জানিয়েছেন, সকাল 10টার দিকে তার স্ত্রী সুখী আক্তারের যমজ 2টি কন্যা সন্তান হয়। বড় মেয়ের জ্বর আসলে পাশে থাকা মহিলার কাছে ছোট বাচ্চা রেখে বড় বাচ্চার জন্য ওষুধ আনতে যান। ওষুধ নিয়ে ওয়ার্ডে ফিরে এসে ওই নারী ও বাচ্চাকে পাওয়া যায়নি। পরে বিষয়টি হাসপাতাল কর্তৃপক্ষকে জানানো হয়। অভিযোগের ভিডিও ভিত্তিতে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে সিসি ফুটেজ বিশ্লেষণ করে ওই নবজাতককে উদ্ধারের তদন্ত শুরু করেছে কর্তৃপক্ষ। মা কাছে কি যে আমি তো এই মেয়েটা রাত দেখি না, পাই না,
আমি তারপরে তো খোঁজাখুঁজি শুরু করেছি, তারপরে ওনারাই ম্যাডামে জানাইছি শ্রদ্ধা বাসাই কিছু লোকের কাছে কই শ্রদ্ধা করো, আমার সাথে এরকম ছলনা কেন করলো? আমি একজন সাধারণ মানুষ। সব প্রক্রিয়া শেষ করার পরও যেসব কর্মী মালয়েশিয়ায় যেতে পারেননি তাদের অর্থ ফেরত দেওয়া হবে। আগামীকাল পত্রিকায় বিজ্ঞাপন দিয়ে ক্ষতিগ্রস্তদের তালিকা করা হবে। সংবাদ সম্মেলনে এই তথ্য জানিয়েছেন বায়রার সভাপতি। জানিয়েছেন বিমান টিকিটের অভাবে 5 থেকে 6 হাজার কর্মী মালয়েশিয়ায় পাঠানো যায়নি। ভিসা নিয়োগ অনুমোদন, বিএমইটির ছাড়পত্র নেওয়া সহ সব প্রক্রিয়া শেষ করেও প্রায় 17,000 কর্মী মালয়েশিয়া যেতে পারেনি। হতাশ হয়ে ফিরতে হয়েছে বিমানবন্দর থেকে। দায় অনুসন্ধানে এরই মধ্যে তদন্ত কমিটি গঠন করেছে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়। যদিও আটকে যাওয়া কর্মীর সংখ্যা নিয়ে দ্বিমত আছে জনশক্তি রপ্তানিকারকদের। সংবাদ সম্মেলনে শেষ দিনে কর্মী পাঠাতে না পারার কারণ ব্যাখ্যা করেন তারা। 28, 29, 30 এই তারিখের ভিতরে যাদের ই ভিসা হয়েছে এবং বিএমইটি হয়েছে, হওয়ার পরে তাদের লাস্ট মুহূর্তে তাদের টিকিট পাওয়া যায়নি। তার সংখ্যাটি 5 থেকে 6 হাজারের ভিতরে। যেসব কর্মী মালয়েশিয়া যেতে পারেনি তাদের আবারও পাঠানোর চেষ্টা করা হচ্ছে। সম্ভব না হলে সবার অর্থ ফেরত দেওয়া হবে। এজন্য বুধবার পত্রিকায় বিজ্ঞপ্তি দিয়ে ক্ষতিগ্রস্তদের তালিকা করা হবে বলেও জানান বায়রার নেতারা। এক্ষেত্রে মন্ত্রণালয়ের সাথেও সমন্বয় করা হবে। তারা যে পরিমাণের টাকা প্রদান করেছে সেই টাকা তাদেরকে ফেরত দিবার জন্য আমি আজকে বায়রার সভাপতি সহ বায়রার নেতৃবৃন্দ সকলকে অনুরোধ করছি। আগামীকালকেই পত্রিকা বিজ্ঞপ্তির মাধ্যমে তাদেরকে আহ্বান করব, তারা যেন আমাদের বায়রা অফিসে কোন এজেন্সির মাধ্যমে কত টাকা দিয়েছে সেটা তালিকাভুক্ত করার জন্য আমরা পদক্ষেপ নেব। বিভিন্ন সমালোচনার জবাব দিলেন জনশক্তি রপ্তানি ব্যবসায়ী যুক্ত সংসদ সদস্যরা। বলেন, কর্মী প্রেরণে কোনো অনিয়ম করা হয়নি। ভিসা কিনা বিক্রি কোনো কিছুর মধ্যেই আমরা সম্পৃক্ত ছিলাম না। আমরা শুধু এই যারা নিয়ে এসেছে আমরা শুধু প্রসেসিংটা করেছি। এই যে 24,000 কোটি টাকা এমপি সাহেবদের নেতৃত্বে লুপাট হয়ে গেছে বা আত্মসাৎ হয়ে গেছে, এই সমস্ত তথ্য দিয়ে ক্ষতিটা কার হয়েছে? 100 রিক্রুটিং এজেন্সি মালয়েশিয়ায় জনশক্তি প্রেরণে তালিকাভুক্ত হলেও কর্মী সংগ্রহ করেছে অনেক কোম্পানি। সহযোগী এজেন্সির কারণে অভিবাসন ব্যয় বেড়েছে বলেও মন্তব্য করেন বায়রার নেতারা। আলমগীর হোসেন, যমুনা নিউজ, ঢাকা। এদিকে চিহ্নিত দুর্নীতিবাজরা যাতে বায়রার নেতৃত্বে না আসতে পারে সেজন্য রিক্রুটিং এজেন্সি মালিকদের প্রতি আহ্বান জানিয়েছেন বায়রার সম্মিলিত সমন্বয় পরিষদের নেতারা। রাতে রাজধানীর অফিসার্স ক্লাবে এক আলোচনা সভায় পরিশেষে নেতারা এই আহ্বান জানিয়েছেন। তারা বলেন, প্রবাসী শ্রমিক পাঠানোর কাজে নিয়োজিত ব্যবসায়ীরা সংকটকাল অতিক্রম করছে। নেতারা আরও বলেন, এ খাতে বহু সিন্ডিকেট তৈরি হয়েছে যারা প্রবাসী খাতকে ধ্বংস করছে। বলেন, যে সিন্ডিকেটের সদস্যরা মালয়েশিয়ায় শ্রমিক পাঠানোর নামে 4.5 লাখ টাকা নিয়ে শ্রমিক পাঠাতে পারেনি, সেই টাকা সিন্ডিকেটের কাছে থেকে আদায় করে মালয়েশিয়া না যেতে পারা শ্রমিকদের ফেরত দিতে হবে। সম্মিলিত সমন্বয় পরিষদের নেতারা অভিযোগ করেন, মালয়েশিয়ায় কর্মী ফেরত পাঠাতে না পারার জন্য স্বপন নামে এক বায়রা নেতা সহ সিন্ডিকেটের কিছু সদস্য দায়ী রয়েছে। তাদের কারণে মালয়েশিয়ার শ্রম খাত আজ নেপালিদের কাছে হাতছাড়া হয়ে গেছে। আর কর্মীরা সর্বস্ব বিক্রি করেও মালয়েশিয়ায় যেতে না পেরেও রাস্তায় পড়ে কাঁদছে। এই সিন্ডিকেটের অসাধু সদস্যদের আইনের আওতায় এনে বিচার করলে এই খাত দুর্নীতিমুক্ত হবে। স্বপনের বিকল্প কোনো লোক বাংলাদেশের জন্মই হয় নাই যে সিন্ডিকেট করবে। স্বপনকে ছাড়া এটা সম্ভবই না, এমন লোক বাংলাদেশে নাই, একটাও নাই। এই বায়রাকে প্রশাসন করেন, তারা যদি আপনারা নিজেরাই সদস্যদের ব্যবসার অন্তরায় হয়ে দাঁড়ান, তাহলে সাধারণ সদস্যরা কোথায় যাবে? থাইল্যান্ডের এত থাপাথাপি সিন্ডিকেট, মালয়েশিয়ার বাজার সিন্ডিকেট, লিবিয়ার বাজার সিন্ডিকেট, দুবাইয়ের বাজার সিন্ডিকেট, লাইসেন্স করেছি, ম্যান পাওয়ার করতে পারি না। মালয়েশিয়ায় যেতে না পারায় কাউকে দায়ী করে লাভ নেই, এমনটা জানিয়েছেন প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী শফিকুর রহমান। বিকেলে জাতীয় প্রেস ক্লাবে বিদেশ ফেরত প্রবাসীদের অভিযোগ অনুষ্ঠান শেষে সাংবাদিকদের তিনি একথা জানিয়েছেন। বলেন, এই ঘটনায় তদন্তের মাধ্যমে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে, কাউকেই দেয়া হবে না ছাড়। কাউকে দোষারোপ করে লাভ নেই, এটা তদন্তের মাধ্যমে যা বাইরে আসবে তাই হবে এবং তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে, কাউকে ছাড় দেওয়া হবে না। দর্শক, আবার স্বাগত। আপনারা দেখছেন রাতের বাংলাদেশের আয়োজন। ওয়ালটন ফ্রিজ
কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল। বরিশাল শেরে বাংলা মেডিকেলের নেফ্রোলজি বিভাগের ডায়ালাসিস ইউনিটের স্টোর রুমে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে হতাহত হয়নি কেউই। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে, সন্ধ্যার পর স্টোর রুমে ধোঁয়া দেখতে পান তারা। জ্বলে ওঠে আগুন। দ্রুত ডায়ালাসিস ইউনিটে ভর্তি 18 জন রোগীকে সরিয়ে নেওয়া হয়। ছড়িয়ে পড়ে আতঙ্ক। ফায়ার সার্ভিসের 2টি ইউনিট 20 মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। তাৎক্ষণিকভাবে অগ্নিকাণ্ডের কারণ জানাতে পারেনি ফায়ার সার্ভিস। এই ঘটনায় তদন্ত কমিটি গঠনের কথা জানিয়েছে হাসপাতাল পরিচালক। আগুন লাগছে, আমি বোতল ছিল, ফায়ারের বোতল হইয়া 8-10টা মারছে। আমরা গ্যাস ম্যাশ যেখানে যা আছে সবাই নিয়ে গ্যাস ম্যাশ দিয়ে আগুন অনেকটাই করছে। আগুন যখন দেখা যাওয়ার সাথে সাথে আমাদের স্টাফরা আমাদের জানালা ভেঙে আমাদের যে আগুন নির্বাপক যে যন্ত্র আছে সেখান থেকে আমাদের যেহেতু ট্রেনিং করা ছিল ফায়ার সার্ভিসে, ওরা আগুন নির্বাপক করতে পেরেছে, কোনো ক্ষয়ক্ষতি হয়নি। ডালাসে দিনের তৃতীয় ম্যাচে নেপালের বিপক্ষে টসে জিতে বোলিং করার সিদ্ধান্ত নিয়েছে নেদারল্যান্ডস। ব্যাট করতে নেমে নেপালের সংগ্রহ 4 উইকেটে 53 রানের। ডালাসের গ্রিন প্রেইরি ভিউ স্টেডিয়ামে টস হওয়ার পরই হানা দেয় বৃষ্টি। ফলে নির্ধারিত সময়ের 30 মিনিট পর শুরু হয় ম্যাচটি। ব্যাট করতে নেমে শুরুতেই 4 রান করা আসিফ শেখ ও 7 রান করা কুশল ভাটেলকে হারিয়ে বিপাকে পড়ে নেপাল। 11 রান করা অনিল শাহকে ফেরান টিম প্রিঙ্গেল। 9 রান করে ক্যাচ আউটের ফাঁদে পড়তে হয় কুশল মাল্লাকে। শক্তিমত্তার দিক থেকে এই দুই দল রয়েছে একই পর্যায়ে, তবে নেদারল্যান্ডসের মতো এত ধারাবাহিক নয় নেপাল। সবশেষ 2014 সালের আসরে খেলার সুযোগ করে নিয়েছিল তারা। পরের 3 আসরে আর দেখা যায়নি নেপালকে। যদিও দলটির সেরা তারকা সন্দীপ লামিচানের অভাবটা ভোগাবে দলকে। এদিকে এই দুই ছোট দলের জমজমাট এক লড়াই দেখতে মুখিয়ে রয়েছে ক্রীড়াপ্রেমীরা। স্মুথ শেভিং এর জন্য শুধুমাত্র কুল, নাথিং এলস। গাজীপুরের কোনাবাড়ি কাশিমপুর আঞ্চলিক সড়ক দ্রুত সংস্কারের দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী ও বিভিন্ন শিল্প কারখানার শ্রমিকরা। দুপুরে মহানগরীর কোনাবাড়ি এলাকায় মানববন্ধন অনুষ্ঠিত হয়। আঞ্চলিক এই সড়কটি গত 10 বছরের সংস্কার না হওয়ায় কার্পেটিং উঠে তৈরি হয়েছে অসংখ্য ছোট বড় খানাখন্দ। সামান্য বৃষ্টিতে এসব খানাখন্দ পানিতে ভরে রাস্তা তলিয়ে যায়। প্রতিদিন হাজারো শ্রমিক ও এলাকাবাসী চলাচল করেন। ঝুঁকি নিয়ে মানুষের দুর্ভোগ কমানোর এই আন্দোলন সবাইকে একাত্মতা ঘোষণার আহ্বান জানিয়েছেন বক্তারা। চলতি মাসের মধ্যে কাজ শুরু না হলে 30 জুলাই প্রধানমন্ত্রী কার্যালয়ের সামনে অবস্থান কর্মসূচির ঘোষণা দিয়েছেন মানববন্ধনকারীরা। দর্শক, এই ছিল রাতের বাংলাদেশের আয়োজনে। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।